কিশোরদেরই দেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে, নতুন করে স্পোর্টসের সভাপতিতে প্রধানমন্ত্রী পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন সিএসসি। তফসিলের পাশাপাশি হবে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিল ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি। বিএনপির সমালোচকদের নিয়ে দল গঠন করার পরামর্শ মির্জা ফখরুলের, জুলাই যোদ্ধাদের দমাতে চায় সরকার, বললেন পরোয়ার। ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল ৮ দিন হাসপাতাল, কার্যক্রমের অনুমতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি, শর্ত পালনে ব্যর্থ হলে ব্যবস্থা। ভারতের বিহারে ছাত্র বিক্ষোভে গুলির ঘটনার তীব্র বিতর্ক, এক পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, অমিত শাহর পদক্ষেপ চায় কংগ্রেস। এবং ২৩ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ। ১৩ আগস্ট প্রথম টেস্ট শুরু, আক্রমণাত্মক খেলতে চায় টাইগাররা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। শিশু কিশোরদেরই বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। বিকেলে নতুন করে স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, যারা নিজেদের গড়ে তুলতে পারবে তারাই দেশকে গড়ে তুলবে। এ সময় শিক্ষার্থীদের চারপাশের পরিবেশকে ময়লা আবর্জনা মুক্ত রাখার আহ্বানও জানান সরকার প্রধান। ১৯৭৬ সালে রাষ্ট্রের দায়িত্ব কাঁধে তুলে নিয়েই প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু কিশোরদের খোঁজ শুরু করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মূল লক্ষ্য ছিল আগামীর নেতৃত্ব গড়ে তোলা। নতুন কুড়ি থেকে ফুল, সেই ফুল ফোটানোর স্বপ্নদ্রষ্টার পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২ দশক পর আবার শুরু করেছেন সেই কার্যক্রম। লাল সবুজের পতাকা পৃথিবীর প্রতিটি গ্যালারিতে পৌঁছে দিতে চান তিনি। এবার ছোট শিশুদের নাচ, গান, অভিনয় ও চিত্রাঙ্কনের মাঝে থেমে নেই বিএনপি সরকার। সরকার গঠনের আগেই তারেক রহমান ঘোষণা দেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটাকে পেশা হিসেবেই রূপ দেয়া হবে। সেই ঘোষণা আজ বাস্তবে রূপ নিয়েছে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্যে কিশোর কিশোরীদের বৃহত্তর খেলার আয়োজন নতুন করে স্পোর্টস ২০২৫-২৬-এর প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠানে সোমবার বিকেলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট মোট ৮টি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। এসব খেলায় অংশ নিতে সারা দেশ থেকে আবেদন করেন ১,৭০,০০০ ক্ষুদে ক্রীড়াবিদ। সেখান থেকে ধাপে ধাপে প্রতিযোগিতায় টিকে থাকে ১,৪৪০ জন। সোমবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর ফুটবল ইভেন্টে বালক এবং বালিকাদের ২টি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা মাঠে থেকেই দেখেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিশু কিশোরদেরই দেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। শিশু কিশোরদের দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। পরে নতুন করে স্পোর্টসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন।
সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিবালয়ে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সাধারণ মানুষের সামনে সরকারের নেয়া ভালো উদ্যোগগুলো যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান সরকার প্রধান। স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু ও ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের প্রত্যাশার কথা তুলে ধরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আমরা বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করবে তারা। রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবেন তাদেরকে যেমন প্রশ্ন করবে, তেমনি বিরোধী দলকেও প্রশ্ন করবে। আর একটি কথা আমরা বলেছি যে কোনো সাংবাদিকে তার দায়িত্ব পালনের জন্য সরাসরি যেন গ্রেফতার করা না হয়। ফৌজদারি অপরাধ আর সাংবাদিকতা এক জিনিস না। কাজে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে অবশ্যই সরকার তার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তো আর মিডিয়া কমিশনটা খুব দ্রুত আমরা করবার জন্য অনুরোধ জানিয়েছি। এর আগে সংসদের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে আগামীকাল বৈঠকে বসছেন নির্বাচন কমিশনাররা। মঙ্গলবার সকালে সংসদ ভবনের এ বৈঠকের পরই রাষ্ট্রপতি নির্বাচন দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। নানা গুঞ্জনের পর গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গেল 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক ক্ষমতা বলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শুরু হয় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় নিয়ে আলোচনা। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যেই তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির নেতৃত্বে অন্যান্য কমিশনাররা বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর বিধান অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনার পরেই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর পরেই জানা যাবে কবে হচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এই মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু এবং শাহরিয়ার কবির সহ গ্রেফতারে আছেন 10 জন। চিফ প্রসিকিউটর বলেন, এই গণহত্যায় দল হিসাবে আওয়ামী লীগ জড়িত ছিল। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে বর্বরচিত হামলার ঘটনা। সে রাতে যৌথ বাহিনীর অভিযানে আসলে ঠিক কী ঘটেছিল তা নিয়ে দীর্ঘ 1 দশক ধরে চলে নানা বিতর্ক।
অবশেষে ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে এ মামলার তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় প্রসিকিউশন। প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আজকে মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 16 অগাস্টে সেটার পরবর্তী তারিখ আছে। এ ঘটনায় ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পরিচয় শনাক্ত হয়েছে ৫৮ জনের। চিফ প্রসিকিউটর বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের সময় ঢাকাতেই প্রাণ হারান ৩২ জন। জানান এই হত্যাকাণ্ডে সরাসরি আওয়ামী লীগ কর্মীদেরও সংশ্লিষ্টতা ছিল। কিছু লেফটিস্ট যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। ১ দশকেরও বেশি সময় পর সেই রাতের অন্ধকার কাটিয়ে সত্য উদ্ঘাটন আর অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের নেতারা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সভাতে রাষ্ট্রপতি মনোনয়ন চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় জামাত আমিরকে নিজ দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে। সোমবার সকালে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করতে রংপুরে আসেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন পল্লী ভবনের উদ্বোধন শেষে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে উদ্বোধন করেন পল্লী মেলার। মন্ত্রী ঘুরে দেখেন বিভিন্ন স্টল। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভাতেই রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হবে। অস্থায়ী রাষ্ট্রপতি সংসদের স্পিকার মেজর হাফিজুদ্দিন সাহেব দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। মির্জা ফখরুল আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বলেন, এবছরের শেষে বা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন। এটা আমাদের করার কিছু নাই, এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন করবে। আর আমাদের যেহেতু স্থানীয় সরকারের বিষয় আছে, এই বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এটা তো আগেই বলেছি আমরা যে এই বছরের শেষে না হলে সামনের বছরের প্রথম দিকে হবে। জামাত আমিরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, জামাত গণতান্ত্রিক দল কিনা সন্দেহ রয়েছে তার। জামাত আমিরকে পড়তে দেখতে বলেন তাদের দলের গঠনতন্ত্র। উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। আমরা একটা গণতান্ত্রিক উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে 2/3 আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। এরপর দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে বিআরডিবির আওতায় উদ্যোক্তা, ঋণ ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রী। এর আগে আলোচনা সভা অনুষ্ঠানে আঞ্চলিক রাজনীতিতে সবাইকে উদার হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত সবসময় সাধারণ মানুষের কল্যাণ হয়, সেই কাজটা শুরু করে। একই অনুষ্ঠানে 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। নারী ও শিশুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, এরই মধ্যে নারী ও শিশুদের সুরক্ষায় আইন পরিবর্তন করে মৃত্যুদণ্ড করা হয়েছে। সেই সঙ্গে মাদক বন্ধে স্থানীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
নারী ও শিশুদের ব্যাপারটা অনেক বেশি আন্তর্জাতিক চেষ্টা করা হচ্ছে। আইন পরিবর্তন করা হয়েছে, আপনি জানেন যে একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই কাজে আমরা করছি। মাদককে বন্ধ করার জন্য আমরা স্থানীয়ভাবে ব্যবস্থা নিচ্ছি, সেই সঙ্গে আমাদের জাতীয়ভাবে ইতিমধ্যে আইন তৈরি হয়েছে, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হবে। সুতরাং এটা সামগ্রিক একটা ব্যাপার, এটা বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়। আমরা আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে আমাদের সমাজটাকে আমরা লিভেবল করতে পারি। বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের টার্গেট করে দমিয়ে রাখতে চাইছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, এর মাধ্যমে ফ্যাসিবাদের পথেই হাঁটছে তারা। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবে স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। তার মতে, প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা হারানোর ভয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার। গণভোটের গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে জানিয়ে গোলাম পরোয়ার বলেন, সংস্কার না হলেও বর্তমান সরকারও শেখ হাসিনার মতো আত্মকেন্দ্রিক হয়ে উঠবে। ক্ষমতাসীন দল যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি, তারা আবার ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছে। এটাই তো জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল না। 3 শর্তে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ফিরে পেয়েছে রাজধানীর 8 দিন হাসপাতাল। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী সই করা এক চিঠিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়। শর্ত পালনে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় চিঠিতে। রাজধানীর মগবাজারের 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। 3 শর্তে হাসপাতালটির কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত 19 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ওই তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত 11 জুন স্বাস্থ্য অধিদপ্তর 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেন। পরে সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনের পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হলো। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রামের আনোয়ারার চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল। প্রায় 1 যুগ অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্মাণ কাজ। সোমবার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত। প্রায় 800 একর বিস্তীর্ণ এ বিশ্বায়িত অর্থনৈতিক অঞ্চলে $50 কোটি বিনিয়োগের পাশাপাশি 1 লাখের বেশি কর্মসংস্থান হবে বলে আশা করছেন তারা। 2014 সালে সমঝোতা চুক্তির পর পেরিয়ে গেছে প্রায় 1 যুগ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হলো চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ। কর্ণফুলী নদী ও টানেলের খুব কাছেই প্রায় 800 একর জায়গায় এই ইকোনমিক জোনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর চীনের রাষ্ট্রদূত। চীনের প্রায় 30টি প্রতিষ্ঠান ইতিমধ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টেক্সটাইল, পোশাক, আইটি, হাইটেক পণ্য, ব্যাটারি ও গৃহস্থালী পণ্য সহ বেশ কিছু খাতে $50 কোটি বিনিয়োগ হবে। আমাদের চাইনিজ ইপিজেডটা যদি ঠিকমতো চালু হয়ে যায়, তাহলে বৈদেশিক যেই ইনভেস্টমেন্ট আমরা নিয়ে আসতে পারি, ওটাকে সিস্টেম্যাটিকভাবে আমরা অর্গানাইজ করতে পারবো। এতদিন ধরে আপনারা অনেক দেখেছেন যে বিদেশি কোম্পানিরা এসে সুযোগ সুবিধা ওরকম ঠিকমতো পাচ্ছিল না, অর্গানাইজভাবে তারা ব্যবসা করতে পারছিল না। ব্যবসাকে আমরা যেন স্ট্রিমলাইন করতে পারি, ইজ অফ বিজনেসটাকে যেন আমরা আরও এগিয়ে নিতে পারি, সেই কারণেই কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানকে অর্গানাইজ করা হয়েছে। আগামী 18 মাসের মধ্যে ইকোনমিক জোনে কারখানা স্থাপনের পাশাপাশি উৎপাদন শুরু হবে বলে আশাবাদী চীনা রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। এই ইকোনমিক জোন দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। আগামী 18 মাসের মধ্যে এখানে কারখানা স্থাপন ও উৎপাদন শুরু হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উন্নয়ন ও বিনিয়োগের পাশাপাশি চীন এখন বাংলাদেশের কৌশলগত অংশীদার। সরকার চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সব ধরনের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করবে বলেও জানান তিনি। বাংলাদেশের শিল্প রূপান্তরের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তটি দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি, পারস্পরিক আস্থা এবং দীর্ঘদিনের যৌথ প্রচেষ্টার সফল পরিণতি। দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে এগিয়ে নিতে বিপুল বিনিয়োগ আর কর্মসংস্থান তৈরির বিকল্প নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। CEIZ এ $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে বলেও আশাবাদী তিনি। We are simply deregulating Bangladesh for the investors to come and invest. এই অর্থনৈতিক অঞ্চলে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমানে $500 মিলিয়ন বিনিয়োগের কথা বলা হলেও অবকাঠামো সহ সব বিনিয়োগ মিলিয়ে শেষ পর্যন্ত এর পরিমাণ $1 বিলিয়ন বেশি হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে শুধু শিল্প কারখানা নয়, আবাসন, পরিবহন, লজিস্টিক, সেবা খাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কিছুটা কমবে, সেই সঙ্গে পরের সপ্তাহ থেকে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার সচিবালয়ে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, সংকট কাটাতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। রাজধানীতে তীব্র হচ্ছে গ্যাসের সংকট। কয়েকদিন ধরে চলছে ভোগান্তি। গৃহস্থলীর পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস নিয়ে হাহাকার। গ্যাসের সংকট নিয়ে সচিবালয়ে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তুলে ধরেন গ্যাস সংকটের কারণ। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের জন্য নয়, বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটির জন্যই এই গ্যাস সংকট। আমদানিকৃত এলএনজি আমরা দুটো বেসরকারি এফএসআরইউ তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস, দেখা এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমদানিকৃত এলএনজি যে সাপ্লাইটা ছিল তার 50% এই মুহূর্তে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। গ্যাস সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে সংকট কমবে। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। তো আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা, যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না। দীর্ঘমেয়াদে ভোলা স্থানীয় চাহিদা পূরণ করে এলএনজিতে রূপান্তর করে উদ্বৃত্ত গ্যাস অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে। এই জন্য বছরখানেক সময় লাগতে পারে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। তারা 48 ঘন্টার মধ্যে প্রবলেমটা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এই রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিবাদী করা হয়েছে। পরে রিটকারী আইনজীবী জানান, একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের পরীক্ষায় দেশের বাজারে থাকা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে, যা খুবই উদ্বেগজনক। বিষয়টি সরকারিভাবে তদন্ত হওয়া প্রয়োজন বলে জানান তিনি। আগামীকাল রিট আবেদনের উপর শুনানি হওয়ার কথা রয়েছে। দেশে 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 1105 জন, আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন। এ সময়ে একদিনে সর্বোচ্চ 546 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হামের প্রকোপ 4 মাস অতিবাহিত হলেও এখনো থামেনি সংক্রমণ ও মৃত্যু। 4 মাসে হাম কেড়ে নেয় 825 জনের প্রাণ। হামের থাবায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে, আর দ্বিতীয় অবস্থানে আছে সিলেট বিভাগ। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 42 জন, আর হাসপাতালে ভর্তি 1000-এর বেশি রোগী।
বিনা চিকিৎসায় দেশে কেউ মারা যাবে না এমন আশ্বাস দিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার দুপুরে ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যান্সার ডে উপলক্ষে তেজগাঁও নাক কান ও গলা ইনস্টিটিউটে এ কথা বলেন তিনি। নাক কান গলায় ক্যান্সারের সব রোগীদের চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বোচ্চ সেবা দিতে সরকার বদ্ধপরিকর। ক্যান্সার আক্রান্ত রোগীদের ভালো চিকিৎসা দিতে নার্স ও ডাক্তারদের বিশেষ ট্রেনিং এর কথাও জানান সমাজ কল্যাণ মন্ত্রী। সরকার বদ্ধপরিকর এই দেশের মানুষের সত্যিকার অর্থে স্বাস্থ্য ব্যবস্থা নয়, তাদের সার্বিক উন্নয়নে এবং একটা মানবিক একটি বাংলাদেশ যেখানে সবাই বসবাস করতে পারবে। এবং এই যে ছোট ছোট বাচ্চারা যাদেরকে আজকে আমরা দেখলাম, এদের জন্য বসবাসযোগ্য একটা সুন্দর আবাসস্থল তৈরি করে এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। দেখছেন সংবাদ রাত।